ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আগের ভিডিওতে বলেছিলাম যে মাইন্ডসেট নিয়ে একটা জবরদস্ত ভিডিও নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেই টপিকসটা অতি অবশ্যই ইম্পর্ট্যান্স অফ মাইন্ডসেট ফর ট্রেডিং, এই বিষয়ে কিন্তু কথা বলবো। এবং এই মাইন্ডসেট কতটা যে জোরালো ট্রেড করবার জন্য সেটা যতক্ষণ না পর্যন্ত এক্সপ্লেন করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝে ওঠাটা খুবই মুশকিল। অনেকেই কিন্তু ট্রেড এন্ট্রি নিয়ে ফেলেন এবং সেখানে সাইকোলজি একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো সবার আগে আমাদেরকে যেটা ঠিক করতে হবে সেটা হলো কি, যে আমাদের মাইন্ডসেটটা ঠিক আছে কিনা, এবং সেই মাইন্ডসেটটাকে জাজমেন্ট করতে হবে, মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। নিজের মনটাই হচ্ছে আসল, এবং সেখানে যদি কোনো ফ্লাকচুয়েশন আসে তাহলে বেসিক্যালি কোনো কাজে সাকসেস আসে না। ট্রেডে তো নয় বটেই, যেখানে মানে ঘন্টার পর ঘন্টা পেশেন্স লাগে। আমার চ্যানেলে দেওয়া আগের ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন যে একদম পরিষ্কার করে দেখিয়েছি যে ছিপ ফেলে মাছ ধরতে গেলে যেরকম পেশেন্স লাগে, সেই রকম কিন্তু ট্রেড করে সাকসেস পেতে গেলে ঠিক সেই ধরনের একটা পেশেন্স তৈরি করতে হয়। সেইভাবে নিজের সাইকোলজিটাকে বুঝতে হয় এবং সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে হয়। মার্কেটের সাইকোলজিকে বুঝতে হবে এবং মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। তো চলুন, আজকের ভিডিও তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই বিষয়ে যে কথাগুলো বলবো সেগুলো স্কিপ না করে দেখলে তবে পুরো বিষয়টা সম্পর্কে যা বলতে চাইছি সেটা সম্পর্কে আন্দাজ করা সম্ভব হবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখবেন সেটা আশা করি, এবং অল্প কথায় বোঝানোর চেষ্টা করব যতটা সম্ভব এবং যতটা তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই বলি যে সিলেক্ট ট্রেড টাইপ। এই সিলেক্ট ট্রেড টাইপ বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে সবার প্রথমে আগে নিজের মাইন্ডকে সেট করতে হবে যে কোন ধরনের ট্রেড করব। এখন ট্রেড টাইপ সিলেক্ট করতে গেলে আমি কি ধরনের মানে ট্রেড টাইপটা নেব সেটা আগে বলি। যে ফার্স্ট যে ট্রেড টাইপটা নেব সেটা হলো যে টাইম রেঞ্জ অফ ইনভেস্ট, মানে ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইপস অফ অ্যাসেট ক্লাস। এখন টাইম রেঞ্জ অফ ইনভেস্ট, এই টাইম রেঞ্জের ব্যাপারটা হলো, দেখুন, ইনভেস্টমেন্ট আর ট্রেডিং দুটোই কিন্তু সেম জিনিস। শর্ট টার্মে মানে ন্যাচারালি যেভাবে এক্সপ্লেন করা হয় সেটা হচ্ছে যে শর্ট টার্ম বা শর্ট টাইম রেঞ্জে যদি আপনার টাকা মার্কেটে লাগানো থাকে তাহলে সেটাকে আমরা ট্রেডিং বলে ধরে নিচ্ছি। আর যদি লং টার্মের জন্য মানে একটা লম্বা বড় সময়ের জন্য যদি টাকাটা মার্কেটে লাগানো থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলে ধরছি। কিন্তু আমি সেইভাবে ভাবি না। আপনি এক রাত্রের জন্যই রিস্ক নিন, আর আপনি 1 ঘন্টার জন্য রিস্ক নিন, 15 মিনিটের জন্য রিস্ক নিন, 1 মাসের জন্য রিস্ক নিন বা একটা বছরের জন্য রিস্ক নিন, টাকা যখন আপনি মার্কেটে লাগাবেন তখন কিন্তু আপনি ইনভেস্টই করছেন, এবং সেই ইনভেস্টমেন্টটা যতক্ষণ ধরেই চলুক না কেন সেটা আপনাকে আইদার প্রফিট জেনারেট করে দেবে অথবা লস জেনারেট করে দেবে, এবং সেটা আপনি বুক করতে বাধ্য। সুতরাং এটাই হচ্ছে বিজনেস পলিসি, মানে ট্রেডিং। ঠিক আছে, তো এই যে স্টাইল অফ ট্রেডিং এটা ইনভেস্টমেন্টেও থাকে। আফটার ইনভেস্টমেন্ট প্রফিট আর লস জেনারেট হতে পারে, প্রফিটও জেনারেট হতে পারে, লসও জেনারেট হতে পারে। সুতরাং মানি ইনভেস্টমেন্টটাই হচ্ছে আসল কথা। তো ট্রেডিংটা এটা একটা লং টার্ম প্রসেস। তো এইভাবে যে টাইম রেঞ্জ অফ ইনভেস্টমেন্ট মানে কতক্ষণ ধরে আপনার টাকাটা মার্কেটে কাজ করবে, কতক্ষণ ধরে টাকাটা মার্কেটে খাটবে, সেই টাইম রেঞ্জটাকে সেট করতে হয়। সেটা তো বলেছি, ইন্ট্রা মিনিট হতে পারে, ইন্ট্রা সেকেন্ড তো আর হয় না।
ইন্ট্রা মিনিটও হয় না অ্যাকচুয়ালি, মানে অর্ডার প্লেস করতে 1 মিনিট কেটে যায়। তো যাই হোক, ইন্ট্রা আওয়ার হতে তো পারেই অবশ্যই, ইন্ট্রা আওয়ার হতে পারে, ইন্ট্রা ডে হতে পারে, ইন্ট্রা মান্থ হতে পারে, ইন্ট্রা উইক হতে পারে, ইন্ট্রা ফর্টনাইট হতে পারে, ইন্ট্রা কোয়ার্টার হতে পারে, ইন্ট্রা হাফ ইয়ারলি হতে পারে, ইন্ট্রা ইয়ারলি হতে পারে, ইন্ট্রা 2 ইয়ার্স হতে পারে। এই ধরনের ট্রেডিং কিন্তু হতে পারে, মানে টাইম রেঞ্জটা এইরকম হতে পারে। আর হলো গিয়ে যে আপনি কোন অ্যাসেট ক্লাসে আপনি ট্রেডিংটা করবেন। মানে অ্যাসেট ক্লাস বলতে আমি বোঝাতে চাইছি যে স্টকেতে ট্রেডিং করবেন, মানে একদম পিওর স্টক যেটা, সেটাতে ট্রেডিং করবেন, না সেই স্টকের ফিউচার আর অপশন মার্কেটে ট্রেড করবেন। মানে টাকাটা কোথায় আপনি ইনভেস্ট করবেন, আপনি কারেন্সি মার্কেটে ইনভেস্ট করবেন কিনা, এমসিএক্সে মানে গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এগুলো কপার, এদের উপরে ইনভেস্ট করবেন কিনা, বা ক্রুড অয়েল, এগুলোর উপরে ইনভেস্ট করতে হলে মানে এমসিএক্স মার্কেটে গিয়ে কাজ করবেন কিনা, অথবা ইটিএফ মার্কেটে কাজ করবেন কিনা, অথবা কিছু বন্ড কিনে নিয়ে ফেলে রাখবেন কিনা, গোল্ড বন্ড বা এমনি কোম্পানি বন্ড যেগুলো পাওয়া যায় সেগুলো, বা গভর্নমেন্ট বন্ড যেগুলো ইস্যুস হয়, বা আপনি আইপিওর ওপরে ইনভেস্ট করবেন কিনা। ঠিক আছে, তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটা তো আগেই বললাম, ফান্ড বা বন্ড এগুলোর উপরে ট্রেড করবেন কিনা। এগুলো প্রত্যেকটাই হলো একটা একটা অ্যাসেট ক্লাস। আবার অপশনসের আবার দুটো টাইপ তো রয়েছে, হ্যাঁ, একটা সি আছে, একটা পিই আছে। ঠিক আছে, একটাকে কল বলা হয় আর একটাকে পুট বলা হয়। তো এগুলো সম্পর্কে ডিটেলস মোটামুটি অনেক ভিডিওতেই কথা হয়েছে এবং এগুলো প্রত্যেকেই প্রায় জানেন, সুতরাং অ্যাসেট ক্লাস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তো মাইন্ডসেটটাকে আমাকে ঠিক করতে হবে যে টাইম রেঞ্জ অফ ইনভেস্ট, মানে কতটা সময়ের জন্য আমার টাকাটা মার্কেটে খাটবে, আর হলো টাইপস অফ অ্যাসেট ক্লাস, মানে কোন অ্যাসেট ক্লাসে আমি ট্রেড করব। প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের টাইপটা যেহেতু আলাদা, সুতরাং সেইখানে সেই অ্যাসেট ক্লাসটার নেচারটাও কিন্তু আলাদা, মানে কিভাবে সেটা মার্কেটে মুভ করে, তার প্রাইসটা, তার নেচারটা কিন্তু আলাদা এবং তার সাইকেলটাও আলাদা। সুতরাং এই ব্যাপারগুলোকে আমাকে মাথায় রেখে একটা মাইন্ডসেট করতে হবে যে এই ক্লাসটার উপরে, এই অ্যাসেট ক্লাসের উপরে আমি মাস্টারি করব, এই নেচারটাকে আমি শিখবো ভালো করে, এবং এই টাইম রেঞ্জ ধরে আমি কাজটা করব। এইভাবে মাইন্ডসেটটা করতে হবে। এবং মাইন্ডসেটটা যে বিষয়গুলোর উপর মাথায় রেখে করতে হবে সেটা হলো অ্যাকর্ডিং টু ক্যাপিটাল। এখন আপনার কতটা ক্যাপিটাল রয়েছে, ডিটেলসে তো বলা সম্ভব নয়, মানে কতটা ক্যাপিটাল আপনি মার্কেটে ট্রেডিংয়ের জন্য ইনভেস্ট করতে পারবেন, সেই ক্যাপিটালটা অবশ্যই ধার করে নয়, মানে একদম নিজের টাকা। ঠিক আছে, সেই ক্যাপিটালটা কতটা, ট্রেডিং করার ক্যাপিটাল আপনার কতটা, সেই অনুযায়ী, মানে আপনি এমসিএক্স মার্কেটে চলে গেলেন 1,000 টাকা নিয়ে, তাহলে তার হবে না, সেইটার কথা বলছি। তো অ্যাকর্ডিং টু ইউর পার্সোনালিটি, এখন আপনার স্বভাবই নয় যে হঠাৎ হঠাৎ করে ট্রেডটাকে ঘন ঘন দেখা, ফলো আপ করা, ট্রেলিং করা, তার সঙ্গে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়ো করে কোনো কাজ করা, এই জাতীয় পার্সোনালিটি নয়। সুতরাং মানে সেইভাবে আপনি মোমেন্টাম ট্রেডিংয়ে ঢুকেছেন, মানে ইন্ট্রাডে ট্রেডিং করছেন, তো তখন কিন্তু ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে। সুতরাং আপনার নিজের পার্সোনালিটি যেরকম সেই অনুযায়ী, অ্যাজ পার ইউর ক্যাপাসিটি অফ রিস্ক ট্রেডিং, ক্যাপিটাল যাই থাক না কেন, ক্যাপাসিটি অফ রিস্ক টেকিংটা কতটা, পার ট্রেডে আপনি কতটা পরিমাণ রিস্ক নিচ্ছেন, ডে ওয়াইজ আপনি কতটা রিস্ক নিতে পারবেন, বা মান্থলি আপনি কতটা রিস্ক নিতে পারবেন, সেই রিস্ক অনুযায়ী ট্রেড নেওয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেইগুলোর ওপরে কিন্তু আপনাকে জাজমেন্ট করতে হবে। আর যেটা হচ্ছে সেটা হলো প্যাশন যদি থেকে থাকে যে আপনি ব্যাংক নিফটিতে ট্রেড করবেন, ব্যাংক নিফটি ফিউচারের উপরে কাজ করবেন, তো আপনার ক্যাপিটাল আছে, আপনার পার্সোনালিটি আছে, সেই রকম আপনার রিস্ক ক্যাপাসিটি আছে, সব কিছুই আছে। তো আপনি এটা কিভাবে করবেন, এবং আপনার আবেগটা সেই জায়গায় আছে তো, মানে ব্যাংক নিফটির ওপরে তার নেচারটাকে শিখবার মতো যদি আবেগ থাকে, তাহলে মানে কোনোটাই ব্যারিয়ার হবে না। যে আপনি ফিউচার যে অ্যাসেট ক্লাস, সেই ফিউচার অ্যাসেট ক্লাসে, ব্যাংক নিফটির ফিউচার অ্যাসেট ক্লাসে কাজ করতে জানেন না, কিন্তু আপনার প্যাশন আছে, তো শিখে যাবেন, ধীরে 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 আপনি শিখে যাবেন কিভাবে ট্রেডটা করতে হবে। কিন্তু সবার আগে সেই প্যাশনটাকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে ফোকাসড হতে হবে। তার থেকেও বড় কথা, প্যাশনকেও কিন্তু সরিয়ে দেয় আপনার জব। আপনাকে যদি মানে 9টা টু 5টা বা 6টা যদি ডিউটি করতে হয়, মানে আপনি যদি মার্কেট আওয়ার যখন রানিং থাকে তখন যদি বাইরে বেরিয়ে বাসে ট্রামে ট্রাভেল করেন
বা ম্যাক্সিমাম সময় অফিসে হার্ডওয়ার্ক করতে হয়, বা ধরুন টিচিং জবের সঙ্গে যুক্ত আছেন, অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেখানে মার্কেট ফলো আপ করা সম্ভবই নয়, অথচ আপনি মোমেন্টাম ট্রেডিংয়ে ইন্ট্রাডে করছেন, সুতরাং লস তো হবেই। তো সেই জবটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই সব কিছুকে মাথায় রেখে কিন্তু টাইপ অফ ট্রেড কি সিলেক্ট করবেন সেটাকে আইডেন্টিফাই করে আপনাকে আগে সুনিশ্চিত করতে হবে। আমি নেক্সট যেটা বলতে চাইছি সেটা হলো সাইকোলজি। সাইকোলজি দু রকমের হতে পারে, একটা হচ্ছে মার্কেট সাইকোলজি। এই মার্কেট সাইকোলজি দুরকম হতে পারে। একটা হলো মার্কেটে যারা প্লেয়ার্স তাদের সাইকোলজি, মার্কেটে সবাই প্লেয়ার্স, রিটেলাররাও প্লেয়ার্স আর বিগ ট্রেডাররাও প্লেয়ার্স। এখন বিগ ট্রেডার বলতে যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এজেন্সিগুলো রয়েছে, যেমন সেগুলো ফরেন হতে পারে বা ডোমেস্টিক হতে পারে। ফরেন ইনস্টিটিউটগুলো ইনভেস্ট করে, ডোমেস্টিক ইনস্টিটিউটগুলো ইনভেস্ট করে। এখন এই ডোমেস্টিকের মধ্যে বড় বড় কোম্পানিজগুলো রয়েছে, ফিনান্স কোম্পানিজগুলো রয়েছে, ব্যাংক রয়েছে, হ্যাঁ এগুলো রয়েছে সব। তো সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো, ব্রোকাররা তো রয়েছে, তো সেই সমস্ত ইনস্টিটিউটগুলো তারা হচ্ছে বিগ প্লেয়ার্সের মধ্যে পড়ে। এফআইআই ডিআইআই যারা, তারা বিগ প্লেয়ার্সদের মধ্যে পড়ে। আর যারা রয়েছে তারা হচ্ছে রিটেলার। কারণ বিগ প্লেয়াররা মার্কেট কন্ট্রোলার, আর রিটেলাররা আইদার ফলোয়ার অথবা তারা ট্র্যাপার, মানে সরি না ট্র্যাপার নয়, মানে তারা ট্র্যাপড। তো রিটেলার তো আমরা সকলেই, তো আমাদেরকে ফলোয়ার হতে হবে। তো এই ফলোয়ার মানে ট্র্যাপড না হয়ে গিয়ে আমাদের বিগ প্লেয়ার্সদের ফলোয়ার হতে হবে, তাদের ফুটপ্রিন্টটাকে আমাদেরকে চিনতে হবে। সুতরাং তাদের বিগ প্লেয়ারদের যে মার্কেট মুভার্স যারা, তাদের কিন্তু সাইকোলজিটা কি বুঝতে হবে। রিটেলারদের সাইকোলজির থেকে তাদের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? কারণ বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্সে তো একটা কথা চালুই আছে, বিভিন্ন রকমের অবশ্য ডায়াগ্রাম এঁকে দেখানো যেতেই পারতো, কিন্তু এটা দরকার নেই সেরকম ডায়াগ্রাম এঁকে দেখানোর। 95% ট্রেডার লস করে, এবং তারা যে পরিমাণ অ্যামাউন্ট পার সেকেন্ডে লস করে, বিগ প্লেয়ার্সদের পকেটে পার সেকেন্ডে সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু জমা হয়, এবং সেই 5% বিগ ট্রেডাররা কিন্তু রিটেলারদের 95% রিটেলার যারা লস করে তাদের পয়সাটা পকেটে নেয়। সুতরাং যদি মার্কেট ট্র্যাপ থেকে যদি বাঁচতে হয়, সুতরাং আমাদেরকে ওই বিগ প্লেয়ার্সদের ফুটপ্রিন্টটাকে ফলো আপ করতে হবে, করে কিন্তু নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে, সারভাইভ করতে হবে মার্কেটে। এবং মার্কেটে ট্রেডিং শুরু করার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এটাই, যে ফার্স্ট আওয়ারে টিকে থাকা, প্রথম 5 বছর তো টিকে থাকা, ঠিক আছে? যে যতটা ক্যাপিটাল নিয়ে আসছিলাম ততটা ক্যাপিটাল না বাড়ুক, অ্যাটলিস্ট ওই পরিমাণ ক্যাপিটালই আমার কাছে রয়েছে, খুব বেশি লস হয়নি। আর সেকেন্ডলি হলো ট্রেডার্স সাইকোলজি। তো ট্রেডার সাইকোলজি তো বললামই, একটা মার্কেট সাইকোলজি। মার্কেট সাইকোলজি বলতে ওভারঅল মার্কেট সাইকোলজি, যেমন দেখা গেছে যে এগুলো চার্টে আমি বুঝিয়েছিলাম যে একটা স্টক আপ ট্রেন্ডিং, এবং আপ ট্রেন্ডিং করতে গেলে একটা ইম্পালস আসছে, একটা কারেক্টিভ ওয়েভ আসে, একটা ইম্পালস আসে, একটা কারেক্টিভ ওয়েভ আসে। তো যখন ইম্পালস, তখন কিন্তু মার্কেটে সাইকোলজি যেটা, তখন কিন্তু বিগ প্লেয়ার্সরা থেমে যায়, তখন রিটেলাররা দৌড়তে থাকে, তারা প্রাইসটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। পেছনে থাকতে পারে কোনো বিগ প্লেয়ার্সের, হয়তো কোনো ভূমিকা থাকতে পারে, অন্য বিগ প্লেয়ার্স হয়তো রিটেলারদের সাহায্য করছে, এরকম ঘটনা ঘটতে পারে। তো যদি সেটা থাকে, সেটাও মার্কেট সাইকোলজির ভেতরে পড়ে, তাহলে সেটাকেও আন্দাজ করতে হবে বা পড়াশুনো করতে হবে। আর ট্রেডার সাইকোলজি বলতে রিটেলারদের যে সাইকোলজি, সেই সাইকোলজিটার কথা তো আমি আগেই বললাম। তাহলে ওভারঅল যে মার্কেট সাইকোলজি, মার্কেটে যে কি বলবো, একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে এই জায়গাতে একটা সাপোর্ট জোন তৈরি হতে চলেছে, সুতরাং নেক্সট টাইমে যখন নেক্সট রিপেলটা যখন আসবে, তখন ওই জায়গাতে একটা সাপোর্ট নেবে। হতে পারে কোনো বিগ প্লেয়ার্স ওখানে খেলছে, সুতরাং সেখানে কোনো একটা স্পাইক আসতে পারে, কিন্তু খুব বেশি মুভমেন্ট হবে না, ওইটাকে সাপোর্ট করবে। এই ধরনের মানে পেশেন্স নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কাজে এই সাইকোলজিটাকে শিখতে হবে, এই সাইকোলজিটাকে প্রিপেয়ার করতে হবে। তো এই সাইকোলজিটাকে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের কতগুলো গুড হ্যাবিট তৈরি হবে। সেই হ্যাবিটগুলো কি? সাইকোলজি অফ টেকিং মিনিমাম লস অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিট। যদি আমাদেরকে সাকসেসফুলি ট্রেড করতে হয়, ট্রেড মার্কেটে টিকে থাকতে হয়, তাহলে এই সাইকোলজিটা আমাদেরকে অর্জন করতে হবে, যে আমরা মিনিমাম লস করব এবং ম্যাক্সিমাম প্রফিট করব। 10টা লস করতে পারি, লসটা যদি মিনিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম লস মানেই হচ্ছে কিন্তু একদম শেষ। সুতরাং ম্যাক্সিমাম প্রফিট করতে হবে, আর লসটাকে আমাকে মিনিমাইজ করতে হবে।
এই কায়দাটাকে জানতে হবে। এই কায়দাটাকে জানতে গেলে আমাদের কতগুলো হ্যাবিট কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এই হ্যাবিটগুলোর ব্যাপারে বলি, হ্যাবিটটা কিসের হ্যাবিট? প্রসেস অ্যান্ড টেকনিক্স অফ ইনভেস্টমেন্ট ইউজিং স্ট্র্যাটেজিস, ইন্ডিকেটার, প্রাইস অ্যাকশন, ডাটা অ্যানালিসিস, নিউজ অ্যান্ড টিপস, এরকম অনেক কিছু রয়েছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, সব তো আর লিখে দেওয়া সম্ভব নয়। যে আপনি প্রসেস আর টেকনিক অফ ইনভেস্টমেন্ট, এখন কিভাবে আপনি কোন প্রসেসে করবেন, কি কায়দায় করবেন ইনভেস্টমেন্টটা, তো সেটা অবশ্যই আপনি স্ট্র্যাটেজি ইউজ করতেই পারেন, ইন্ডিকেটার ইউজ তো করতেই হবে, করতেই পারেন, চার্ট দেখবেন, মানে টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন, প্রাইস অ্যাকশন দেখবেন সেখানে, এটাও দেখতে পারেন অবশ্যই। এবং প্রাইস অ্যাকশন দেখতে গিয়ে আরও বেশি অ্যাকিউরেসির জন্য আপনি ডাটা অ্যানালিসিস করতে পারেন, এবং আপনি মার্কেটে নিউজ, নানা রকম চ্যানেল বা খবরের কাগজ, এগুলোর থেকে নিউজ কালেকশন করতে পারেন, ইন্টারনেট থেকে তো বটেই। এবং আপনার যে ব্রোকাররা রয়েছে তারা যে নিউজ প্রোভাইড করছে সেগুলো, আর কি আবার অনেকে টিপস প্রোভাইড করে যে এই স্টকটা আজকে উপরের দিকে যাবে, সব কিছুকেই আপনি নিতে পারেন, সব কিছুকে আপনি নিতে পারেন, কিন্তু কি নিয়ে কাজ করবেন এবং সেটা কতটা পারফেক্ট সেই জাজমেন্টটা আপনাকে করে নিতে হবে, এবং সেই প্রসেস আর টেকনিকটার উপরে রিলায়েবিলিটি তৈরি হতে হবে আপনার নিজের মনের ভেতরে। ফলে সেই হ্যাবিটটাকে যদি আমাদেরকে তৈরি করতে হয়, তো আমাদের কতগুলো 6টা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। 1 নাম্বার হলো টেক মিনিমাম অ্যান্ড লিমিটেড রিস্ক। আপনি পার ট্রেডেতে যে ট্রেড নেবেন সেই ট্রেডেতে আপনাকে মিনিমাম এবং লিমিটেড রিস্ক নিতে হবে, যে আপনার অ্যাজ পার ইউর রিস্ক টেকিং ক্যাপাসিটি, এটা আমি আগেই বলেছি। সুতরাং এই মিনিমাম এবং লিমিটেড রিস্কের বাইরে আপনি এমন একটা ক্যান্ডেল ধরলেন যে ক্যান্ডেলটা এমন জায়গায় ফর্ম হয়েছে, অপরচুনিটি আছে, বিজনেস অপরচুনিটি আছে, প্রাইস ওপরের দিকে হয়তো চলে যাবে, কিন্তু দেখা যাচ্ছে তার স্টপ লসটা এত নিচে, মানে তার লেগটা বা তার আগের ক্যান্ডেলের লেগটা এত নিচে যে আপনার স্টপ লসটা অনেক নিচে চলে যাবে। তো সেক্ষেত্রে রিস্ক এত বেশি, বাই চান্স ট্রেডটা যদি ঘুরে যায় আপনার রিস্ক কিন্তু প্রচুর হয়ে যাবে। তো এতটা রিস্ক নিলে ওই ট্রেডটা আপনার জন্য পারফেক্ট নয়। সেকেন্ডলি হচ্ছে অ্যাভয়েড ট্রেড অফ ব্যাড রিস্ক রিওয়ার্ড রেশিও। তো প্রফিট আপনার হবে কিন্তু রিস্কটা প্রচুর। আমি তো বললামই যে আগের মতো যে বিশাল বড় একটা লেগ ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেলের লেগ রয়েছে, এবং সেই লেগের নিচে আপনি স্টপ লস অতি অবশ্যই দিয়েছেন, আর আপনি টার্গেট নিচ্ছেন সেখানে কম, মানে 0.5 টার্গেট আর হচ্ছে 1 আপনি স্টপ লস দিচ্ছেন। তো সেখানে 1 গুণ ক্ষতি স্বীকার করছেন কি মানে 8 গুণ লাভের জন্য। এটা খুবই মানে ব্যাড হ্যাবিট, এই হ্যাবিটটার থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট 1:1, 1.5:1, অ্যাট 2:1 হলে তো খুবই ভালো, আর ট্রেলিং করে সেটাকে যদি 2.5 বা 3 করতে পারেন সে তো সব থেকে ভালো। ঠিক আছে, কোন ট্রেডটা করলে রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনার ফেভারেবল হবে সেটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে, অ্যাজ পার ইউর, ওই তো বললাম, ক্যাপাসিটি, জব, পার্সোনালিটি, এটসেট্রা এটসেট্রা। থার্ডলি, কম্পালসারি পুটিং রিয়েল স্টপ লস। অনেকে মনে মনে স্টপ লস ভেবে রাখেন, তারপর মার্কেট ট্যালি করতে বা ফলো করতে পারেন না। তখন কি হয়, নিচের দিকে প্রাইস হয়তো সেই সময়ে চলে গেছে, স্টপ লস আপনার মেন্টাল স্টপ লস মানে পেরিয়ে চলে গেছে, আপনি যখন দেখলেন তখন কিন্তু অনেকখানাই প্রাইস নিচের দিকে নেমে গেছে। তো সেই মুহূর্তে বেরিয়ে আসতে গেলে তখন কিন্তু একটা মেন্টাল হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। তো যদি রিয়েল স্টপ লস আপনি পুট করে রাখেন সেক্ষেত্রে ট্রেডটা আপনার কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, তো বিভিন্নভাবে স্টপ লস প্লট করা যায়, তো পরে অন্য এক সময় কথা বলবার চেষ্টা করব যে কিভাবে আপনি মানে স্টপ লসটাকে পুট করবেন। তো স্টপ লস দিয়ে দিলে সুবিধা হচ্ছে কি, যে আপনি মার্কেটে থাকুন বা না থাকুন, ট্রেড আপনার ফেভারে নেই, স্টপ লস যে কোনো সময় হিট হতে পারে। ইনস্টিটিউশনাল ট্রেডারদেরও আপনি রিসার্চ করে গুগলে গিয়ে দেখতে পারেন, ইনস্টিটিউশনাল ট্রেডারদেরও কিন্তু স্টপ লস হিট করে এবং তারা কিন্তু মার্কেটে লস করে, এবং একদিন আর দিন নয়, এক একটা কোয়ার্টারের মধ্যে 20, 21 দিন, 22 দিন তারা কিন্তু লস করে। ঠিক আছে, তো কম্পালসারি পুটিং রিয়েল স্টপ লসের যে হ্যাবিট, সেই হ্যাবিটটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। একটা ট্রেড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে তার একটা স্টপ লস পড়বে, তাহলে কিন্তু লসটাকে মিনিমাইজ করা সম্ভব হবে। বি পারফেক্ট মেথডিক্যাল। মেথড তো ফলো আপ করতেই হবে, যে এই মেথডের ওপর ভিত্তি করে আমি কাজটা করি, যে যাই কিছুই করি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, ডাটা অ্যানালিসিস করি, ডিসিশন নিই, টেকনিক্যাল অ্যানালিসিস করি, প্রাইস ট্রেডিং করি, যা খুঁজে মানে প্রাইস অ্যানালিসিস করি, প্রাইস অ্যাকশন মুভমেন্ট ধরে, ইন্ডিকেটার দিয়ে জাস্টিফিকেশন করে, ইচ অ্যান্ড এভরিথিং করে আমি একটা ট্রেড নিলাম, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু ফেভারে, কিন্তু সব কিছুকে নিয়ে কাজ করে দেখা গেল যে আপনার এন্ট্রিটা অনেক দেরিতে এসে গেল। তো সেই জায়গায় আপনাকে কিন্তু মেথডিক্যাল হতে হবে, মানে
কোনো তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করে আপনি প্রথমেই ধরে নিলেন যে এই জায়গাতে তো একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে, সুতরাং স্টক তো আমি ডিপার এন্ট্রি নেওয়াটাই সব থেকে প্রেফার করছি। তো আপনি নিলেন, কিন্তু ট্রেডটা নেবার পর স্টপ লস দিলেন, দেখা গেল স্টপ লস হিট করে গেল, এবং এখানে আপনার জাজমেন্টাল মিস্টেক হয়ে গেছে। জাজমেন্টাল মিস্টেক হয়ে গেছে যে প্রাইস অ্যাকশন সেখানে কাজ করেনি, ওটা কিন্তু মানে ওই জোনটা ব্রেকআউট জোন ছিল না, বা ওইখানে কোনো মানে স্ট্রং ডিমান্ড জোন ক্রিয়েট হয়নি। তো ডিসিশন নেওয়া হয়ে গেছে। তো পারফেক্ট মেথডিক্যাল হতে হবে, যে যতক্ষণ না পর্যন্ত শিওর এবং সার্টেন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত যত ডিপার এন্ট্রিরই সুযোগ থাক আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে। 5 নম্বরে যেটা হচ্ছে বি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড। যদি মার্কেটে কাজ করেন, মানে আমি বলতে চাইছি এই কথাটাই খুব সহজ ভাষায়, আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনাকে দিনের শেষে মানে আফটার মার্কেট আওয়ার যেটাকে বলে, সেখানে কিন্তু গিয়ে যে স্টকগুলোতে কাজ করবেন, পার্টিকুলার স্টক হ্যাফাজার স্টকের জন্য কি ধরবো, কোন স্টকেতে যাব, এইসব সন্ধান না করে 10 থেকে 20টা স্টককে আপনাকে পার ডে ফলো করে যেতে হবে। যেখানে ট্রেডিং অপরচুনিটি তৈরি হবে সেখানে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং এক্সিট টাইমে বেরিয়ে চলে আসতে হবে। এটাই আপনার ডিসিপ্লিন। এবং যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে অবশ্যই মার্কেট আওয়ারে যখনই আপনার সুযোগ আসবে তখন আপনি এন্ট্রি নেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই 9টা 15 থেকে 3টে 15 পর্যন্ত মার্কেটে থাকতে হবে। 3টা 30 পর্যন্ত না থাকলেও চলবে, যদি না আপনি ওই বিটিএসটি এসটিবিটি ট্রেডগুলো পাঁচ করতে থাকেন। ঠিক আছে। আবার যদি আপনি সুইং ট্রেডিং করেন তাহলে আপনাকে সুইং ট্রেডিং করলে আফটার মার্কেট আওয়ারে অ্যানালিসিস করতে হবে এবং একটা দিন অন্তত মার্কেট আওয়ারে ঢুকে ওটাকে বের করে নিয়ে আসতে হবে। অথবা আফটার মার্কেট আওয়ারেও আপনি সেখানে একটা অ্যাভারেজ প্রাইসে এক্সিট অর্ডার দিয়ে রাখতে পারেন মেবি। তবে ডিসিপ্লিন ওয়েতে আপনাকে কাজটা করতে হবে। যদি আরেকটু লং টার্মের জন্য সুইং করেন তাহলে সেক্ষেত্রে উইকলি অ্যানালিসিস করতে হবে, মান্থলি অ্যানালিসিস করতে হবে, এগুলো করতে হবে। মানে যে টাইপের কাজটা আপনার পার্সোনালিটিতে শ্যুট করে সেই কাজ অনুযায়ী আপনাকে পাংচুয়াল হতে হবে এবং ডিসিপ্লিনড হতে হবে। যে করব করে ডিলে ডালি সিলি সালিস করে কিন্তু মানে ব্যাপারটাকে লিঙ্গার করে যাওয়া চলবে না। ঠিক আছে। বি লাইফ টাইম লার্নার, এটা আমি বারবারই বলে আসছি যে লাইফ টাইম লার্নিং আপনাকে করতেই হবে, এবং লাইফ টাইম লার্নিং যতক্ষণ না হ্যাবিটটা করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। কোনো নিউজ, কোনো বড় মানুষের রাইটিং, কোনো ব্লগ, হ্যাঁ, বা কোনো একটা ইন্টারভিউ, বিভিন্ন জন আপনি ইউটিউবে অনেক ইন্টারভিউ দেখতে পাবেন। হ্যাঁ, সেখানে কেউ আপনাকে পারফেক্ট ওয়েটা দেখাবে না, পারফেক্ট ওয়েটা কেউ দেখাবে না, যে কোনটা পারফেক্ট ওয়ে বা উনি কী স্টাইলে কাজ করেন সেটা দেখাবে না। আবার যদি বলেও থাকেন তাহলেও বলে দেবেন যে উনি এই সফটওয়্যারটা দিয়ে কাজ করেন এবং সেই সফটওয়্যারের দাম এত, সেটা তো ওপেন এই ধরনের মিডিয়াতে প্রকাশ করা যাবে না, সেটা কিনতে হলে শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ করতে হবে, করলেই তবে তিনি সেটা শেয়ার করবেন, আদারওয়াইজ করবেন না। বা কী স্টাইলে করছেন সেটা বলবেন না, কতটা করেছেন বা কীভাবে করেছেন, যেগুলো বইয়ে লেখা আছে সেই কথাগুলোই উনি বলবেন। কিন্তু যাই বলে থাকুন, অ্যাটলিস্ট সেটা শুনলেও আপনার কোনো জায়গার কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কিছু না বলতে চাইলেও কিছু বেরিয়ে যাবে। সুতরাং শোনার হ্যাবিটটা করতে হবে, পড়ার হ্যাবিটটা করতে হবে। যদি পারা যায়, সব থেকে ভালো হচ্ছে রিডিং হ্যাবিট। যদি পারা মানে সম্ভব হয় তাহলে কিছু বই কিনে অ্যাটলিস্ট পড়া, বা কোনো ভালো মেন্টার যাদের রেপুটেশন অত্যন্ত বেটার, যারা খুব আন্তরিকভাবে শেখান, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে একদম হাতে ধরে কাজ শিখতে হবে। ঠিক আছে। এটাকেই লাইফ টাইম লার্নিং, এবং যা শিখলেন সেটাকে মাঝে মধ্যেই আবার রিপিটেশন করতে হবে, সেটাকে আবার আপনাকে পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং লাস্ট যেটা হলো সেটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। আপনাকে রিসার্চ ওয়ার্কটা চালাতে হবে, অলওয়েজ রিসার্চ ওয়ার্ক। মার্কেট থেকে টাকা রোজগার করে মানে ভাত রুটির জোগাড় করবেন, ডাল ভাতের জোগাড় করবেন, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাবিট অফ ফাইন্ডিং অপরচুনিটিস, এই যে কায়দাটা, এই হ্যাবিট অফ ফাইন্ডিং অপরচুনিটিস অভ্যাসটা তৈরি করতে হবে। এবং ফাইন্ডিং অপরচুনিটিসটা কেউ আপনাকে দেখিয়ে দেবে না, ট্রেড হয়ে যাওয়ার পর তারপরে বলবে প্রত্যেকেই, বা এমন একটা সময় বলবে যখন এন্ট্রি না নিলেও চলে। তো সেক্ষেত্রে নিজের রিসার্চ নিজেকে করতে হবে, তাই রিসার্চ হ্যাবিটটা তৈরি করতে হবে। ওয়েট টু টেক দ্য বেস্ট চান্স, ওই যে বললাম যে শিওর সার্টেন হতে হবে,
যে হ্যাঁ প্রাইস অ্যাকশন আপনি বুঝতে পারছেন যে এই জায়গায় উপরের দিকে যেতে পারে, আপনি একটা চান্স নিলেন, দেখা গেল প্রাইস নিচের দিকে নেমে চলে এলো, হতে পারে ওটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি, বা আপনি ছোট টাইম ফ্রেমে অ্যানালিসিস করছেন, বারবার বলা হয়েছে মাল্টি টাইম ফ্রেমে দেখতে, তো ইন্ট্রাডেতে ঢুকেছেন, বা এমনি ডে ট্রেডিংয়ে তে গিয়ে আপনি একটা জায়গায় এন্ট্রি নিয়ে ফেলছেন, তো এন্ট্রি নিয়ে ফেলবার পর দেখা যাবে আপনার রিস্কটা হিউজ হয়ে যাচ্ছে, মানে প্রাইস নিচের দিকে অনেকটা নেমে চলে আসার পর তারপর মুভমেন্ট নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার যদি না এসআইপি হয় বা অন্য কোনোভাবে যদি ট্রেডটাকে বাঁচানো না যায়, তাহলে অনেকখানা ওয়েট করতে হবে, মানে টাকাটা অনেক সময় জ্যাম হয়ে রয়ে যাবে, ক্ষতি হয়তো হবে না কিন্তু অনেকটা জ্যাম হয়ে রয়ে যাবে টাকাটা, যেটা মানে ফ্রুটফুলি কাজে লাগবে না। আবার যদি বাজে স্টক হয় তাহলে প্রাইস তো নিচের দিকে নামতে নামতে মানে 200 টাকার স্টক 3 টাকাতেও নেমে যেতে পারে মেবি, ঠিক আছে, জিরো হয়তো হবে না। থার্ডলি বি এ মাস্টার ইন ইউর ওন সিস্টেম, কারণ আপনি যে সিস্টেমে কাজ করবেন, যে যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করবেন সেইগুলোতে আপনাকে মানে মাস্টারি করতে হবে, এবং সেই প্রসেসটার উপরে দক্ষতা দখল সমস্ত কিছু, মানে ফ্লেক্সিবিলিটি তো বটে, অর্ডার পাঞ্চিং, মানে ঘন ঘন আপনি ব্রোকার চেঞ্জ করছেন, 10টা 15টা জায়গায় আপনার অ্যাকাউন্ট রয়েছে, তা তাদের সফটওয়্যারগুলো আলাদা, তাদের মানে অর্ডার প্লেসমেন্ট করার পদ্ধতিগুলো আলাদা, একই বেসিক্যালি একই, কিন্তু কোনটা কোন জায়গায় আছে সেগুলোকে মাথায় রেখে সেগুলোকে চটজলদি মানে পাঞ্চ করা, ডিসিশন নেওয়া, কোনো একটা জায়গায় চার্ট দেখে তারপরে কিভাবে এসে অন্য জায়গায় অ্যাপ্লাই করা, এগুলো করতে গেলে যে ফ্লেক্সিবিলিটিটা দরকার সেইগুলোকে কিন্তু সেই স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তারপরে যেটা বলেছি সেটা হলো রিফ্রেন টু ইমপ্লাই নিউলি লার্ন মেথড, যেখানে ধরুন কোনো একটা নতুন মেন্টার পেলেন, তিনি একটা নতুন কিছু শিখছেন, মানে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখেছেন, আপনি ডাটা অ্যানালিসিস শিখছেন, শুনে খুব ভালো লাগছে, ডাটা অ্যানালিসিস দেখে এরকম এরকম ট্রেড পাওয়া যায়, উনি দেখিয়ে দিলেন, আরে উনি সেইগুলোই দেখাবেন যেগুলো উদাহরণ দিয়ে দেখানোর মতো, উনি সেই জায়গাগুলো দেখাবেনই না যে জায়গাগুলো মানে সব থেকে বেশি আপনাকে ফেস করতে হবে, এবং যেটা বেশিরভাগ দিন মার্কেটে ঘটে, সেই ক্রিটিক্যাল জায়গাগুলো কখনোই দেখাবেন না, কাজেই সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে আপনাকে ফেস করতে হতে পারে, তাই নিউলি লার্ন মেথডের ব্যাকটেস্টিং ছাড়া এবং এক্সপেরিয়েন্স না তৈরি করে কিন্তু সেটাকে মার্কেটে একদম লাইভ মার্কেটে ইমপ্লাই করে দেওয়াটা উচিত নয় কখনোই। ট্রাই টু কন্ট্রোল ইউর ফোমো, এই ফিয়ার অফ মিসিং অপরচুনিটি, ফিয়ার অফ মিসিং আউট, এই যে একটা মানে ভয়, এই সাইকোলজিটা যে কোনো ট্রেডারের মধ্যেই থাকে, যে অনেকেই কিন্তু বলে থাকে যে মাত্র 20টা স্টকে কেন এখানে ইন্ট্রাডে করতে হবে আমাকে, তো সেখানে এত স্টক রয়েছে, নিফটি 500 আছে, 500 স্টক আছে, বিএসসিতে এত স্টক আছে, বা লিস্টেড এত 7,000 কোম্পানিজ রয়েছে, কোথায় না কোথায় অপরচুনিটি তৈরি হচ্ছে, তাহলে রিসার্চ করে সেগুলো খুঁজে বার করতে হবে, তার জন্য বড় সফটওয়্যার নিতে হবে, পারচেস করতে হবে, সেখান থেকে আমাকে সিগন্যাল নিতে হবে, সেই অপরচুনিটিসগুলো খুঁজে নিয়ে যদি আমি মানে টাকাটা কাজে লাগাই, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে কি আমার অনেক বেশি অপরচুনিটিটা বেড়ে যাবে, না হলে আমি যখন এন্ট্রি পাবো তখন তো অপরচুনিটি নষ্ট হয়ে গেছে। সুতরাং ফিয়ার অফ মিসিং আউট, হয় প্রফিট আমার কমে যাচ্ছে, অথবা যে মানে লস বুকিং হয়ে যাচ্ছে, এই মিসিং আউট, সে ফিয়ার অপরচুনিটিটা কিসের, অপরচুনিটিটা চলে যাচ্ছে এটার একটা ফিয়ার অলওয়েজ মানে মাথায় কাজ করে, তার ফলেই কিন্তু তাড়াহুড়ো হয়ে যায় সব কাজ করতে গিয়ে। তো এইটাকে কিন্তু ইমোশনালি কন্ট্রোলড হতে হবে, এই ইমোশনটা কন্ট্রোল করাটা সব থেকে বেশি মানে মুশকিল, এবং এই জায়গাটাকে নিজেকে খুব ঠান্ডা মাথায় এটার হ্যাবিট তৈরি করতে হবে। আর এনহান্স প্রবাবিলিটি অফ সাকসেস, কোনো স্ট্র্যাটেজি, কোনো মেথড, কোনো মত, কোনো রাস্তা যেটাই বইয়ে ছাপা হয়ে গেছে, সোজা কথাই বলেছি, যেটাই বইয়েতে ছাপা হয়ে গেছে, যেটা ইন্টারনেটে এসে গেছে, যেটা অনেকেই জানে, সেটা কিন্তু বিগ প্লেয়ার্সরাও জানে, তারা কোনো সময় চাইবে মার্কেটের যে সাইকোলজি, মার্কেটের যে ফোমো, এটাকে কাজে লাগিয়ে নিজের ফেভারে নিয়ে আসতে এবং ট্র্যাপ তৈরি করতে, আদারওয়াইজ আবার কখনো চেষ্টা করবে মার্কেটকে কন্ট্রোল করে উল্টো দিকে মুভমেন্ট করাতে। দুভাবেই কাজ করতে পারে, সবসময় যে তারা উল্টো পথেই হাঁটবে তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু তারা ডিমান্ড জোন ক্রিয়েট করে, তারা সাপ্লাই জোন ক্রিয়েট করে, ঠিক আছে, তো এই ব্যাপারটাকেও কিন্তু তারা কন্ট্রোল করতে পারে। তো সেখানে আপনার যে প্রবাবিলিটি অফ সাকসেস, কাজে আমি যেটা বলছিলাম যে কোনো স্ট্র্যাটেজি, পার্টিকুলার একটা স্ট্র্যাটেজি নিয়ে 2 মাস সাকসেসফুল হওয়া যেতে পারে, কিন্তু তারপরে হয়তো আর কাজ করছে না, কারণ সেই মানে মার্কেটের কন্ডিশনটা সেই অবস্থায় নেই, তাহলে কোন কন্ডিশনে ওই স্ট্র্যাটেজিটা কাজ করছিল
সেটাকে মাথায় রেখে ওই জায়গার থেকে আপনাকে সরে আসতে হবে। কিন্তু সরে আসতেও যেমন হবে, আবার দীর্ঘ সময় ধরে ওটাকে প্র্যাকটিস করতে হবে যে 15 দিন লস গেল, তো সেই হিসাবে আমি ছেড়ে দিচ্ছি, এটাও হয়তো নয়। তো তার আগে ব্যাক টেস্টিং করাটা জরুরি, এবং ব্যাক টেস্টিং করতে করতে প্রবাবিলিটিটা কিভাবে বাড়তো সেই সম্পর্কে একদম পার্টিকুলার রিসার্চটা কিন্তু করে আপনাকে ওই আউটটা বের করতে হবে। ঠিক আছে? তো সেই কারণের জন্যেই সবার লাস্ট যে রিসার্চ ওয়ার্ক সেটা হচ্ছে ব্যাক টেস্ট হ্যাবিট কম্পালসারি। এই ব্যাক টেস্ট হ্যাবিটটা যদি না থাকে, কম্পালসারি ব্যাক টেস্টিংয়ের হ্যাবিট দীর্ঘ সময় ধরে যদি না থাকে, তাহলে কিন্তু বারে বারে আমাদেরকে বিপদের সামনাসামনি হতে হবে। তো আজ এইটুকুই মাইন্ডসেট সম্পর্কে, মানে ট্রেডিং মাইন্ডসেট সম্পর্কে এইটুকুই মোটামুটি যদি অর্জন করতে পারা যায়, তাহলে বলা যেতে পারে সাকসেসফুল ট্রেডার হওয়া যেতে পারে। তো যেটুকু বললাম আশা করি বোঝা গেছে যে গুড হ্যাবিটের মধ্যে সবথেকে বেটার গুড হ্যাবিট হলো ব্যাক টেস্টিং করা আর লার্নিং। এই হ্যাবিটটা চলুক। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।